সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাবলিক টক দেখবার জন্য। মহানী ভাষার মাসে আমরা আজ কথা বলতে এসেছি আমাদের মাতৃভাষা বাংলার সর্বস্তরে সঠিক প্রয়োগ এবং ব্যবহার বিধি নিয়ে। এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের সাথে আছেন আজকে সম্মানিত অতিথি হিসেবে পাবলিক টকে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, আইনজীবী সুপ্রিম কোর্ট বাংলাদেশ, এবং অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস এর কর্ণধার। আমি আমাদের সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আমি কিছুক্ষণ পূর্বেই বলেছি অনুষ্ঠানের শুরুতেই, যে আমাদের বাংলাদেশে বাংলা ভাষার, আমাদের মাতৃভাষার সঠিক প্রয়োগ এবং সঠিক ব্যবহার কোন পর্যায়ে রয়েছে, বা আমরা সেই বিষয়টিতে কতটুকু সচেতন, সকলে কতটুকু কাজ করছি, এই বিষয়টি নিয়েই কথা বলবো। আজকের এই অনুষ্ঠানটি সাজানোর মূল কারণ, একটি বিশেষ কারণ হচ্ছে এটি ভাষার মাস, মহান ভাষার মাস। আমাদের ভাষা শহীদদের প্রতি প্রথমেই শ্রদ্ধা জানাই, আমাদের গভীর শ্রদ্ধা। এবং একই সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে, সম্প্রতি আপনারা সুপ্রিয় দর্শক দেখেছেন একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আজকে যিনি সম্মানিত অতিথি, তিনি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহারের জন্য একটি আইনি নোটিশ পাঠিয়েছেন, যে বিষয়টি নিয়ে আসলে মূলত আজকের আলোচনা। তো জনাব শাহরিয়ার হোসেন, আমরা আপনাকে যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন সর্বস্তরে ভাষার ব্যবহারের জন্য। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত যদি অনুগ্রহ করে বলেন, এবং তার মাঝে একটি সম্পূর্ণ বিষয় আমি সাথে যুক্ত করতে যাচ্ছি। 1985 সালের বাংলা ভাষা প্রচলন আইন, যে আইনটি আছে, সেই বিষয়টি নিয়েও আপনার কাছ থেকে শুনবো, এটির আইনি ব্যাখ্যা এবং এটি পরবর্তীতে কতটুকু আমল এসেছে এবং সেই আইন অনুযায়ী আমরা কতটুকু এগিয়েছি সেই বিষয়টি, এবং আপনার যে একটি সাম্প্রতিক সময়ে যে একটি কাজ যেটি খুবই আলোচিত হয়েছে, খুবই প্রশংসিত হয়েছে সর্বমহলে, আপনার এই আইনি নোটিশটি, আপনার যে দাবি যে বাংলা ভাষার সঠিক ব্যবহার সর্বস্তরে প্রয়োগ করা উচিত, এবং বিশেষ করে জাতিসংঘেও যে বর্তমানে দাপ্তরিক ভাষাগুলো রয়েছে তার সাথে বাংলা ভাষার একটি স্থান সেখানে সুসংহত হোক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। গতকাল 26 ফেব্রুয়ারি 2025 তারিখে আমি বাংলাদেশ সরকারকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষে, আসলে মন্ত্রিপরিষদ সচিব, তারপরে পররাষ্ট্র সচিব, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগ যেটি রয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তার যিনি সচিব রয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে ডাকযোগে এবং ইমেইলে আমি নোটিশ প্রেরণ করেছি। এই নোটিশটির আসলে মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে, আপনারা জানেন যে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর যে প্যারিস অধিবেশন ছিল সেখানে কিন্তু আমাদের একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, এবং সেখানটিতে 188টি দেশের সমর্থনের পরিপ্রেক্ষিতে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহতে যথাযথ মর্যাদায় উদযাপিত করা হচ্ছে, এবং 2010 সালের 21 অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদের 65তম অধিবেশনেও প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার বিষয়ে জাতিসংঘ একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করেছিল। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি কিন্তু উত্থাপন করেছিল বাংলাদেশের পক্ষ থেকেই করা হয়েছিল, এবং এটির ফলে আজকে কিন্তু এই বাংলা ভাষাটি শুধু বাংলাদেশের ভাষা নয়, এটি কিন্তু বিশ্বের কাছে একটি গৌরবজ্জ্বল ইতিহাস সৃষ্টিকারী ভাষা হিসেবে এই বাংলা ভাষা স্থান করে নিয়েছে। 21 ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশিদের জন্য নয়, 21 ফেব্রুয়ারি পুরো সারা পৃথিবীতে এটি পালিত হয়, এবং এটা আমাদের একটা
আমরা বলবো যে একটা মননের বাতিঘর হিসেবে পালিত হয়। ২১ এখন পুরো বিশ্বের ভাষা এবং অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এবং এই সারা দেশেই কিন্তু আমাদের যে শহীদ মিনার সেটি এখন মাথা উঁচু করে একটা অহংকার হিসেবে আমাদের জন্য আসলে দাঁড়িয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব যে পুরো বিশ্বে যেখানে আমাদের ভাষাটা কেই আসলে একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছে, কারণ ভাষার জন্য রক্ত দিয়েছে এরকম ইতিহাস কিন্তু বিশ্বের অন্য কোনো দেশগুলোতে নেই, যেটি আমাদের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। এখানে আমরা যদি আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ইংরেজি ভাষার একটা ব্যাপক দাপট আছে বা প্রচলন আছে, এবং এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রভাষা বাংলাটা কিন্তু উপেক্ষিত হয়ে আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সরকারি বেসরকারি যে অফিসগুলো আছে, আদালত, তারপর আমাদের প্রচার সম্প্রচার মাধ্যম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানেও আমাদের বাংলা ভাষার যে ব্যবহার সেটি এখন অবহেলিত। এবং উদ্বেগের যেটি বিষয় সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও এটার বাংলা ভাষার যে প্রচার বা প্রসারের যে বিষয়টি সেটি এখন অনেক পিছিয়ে আছে। এবং আমাদের যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু ইংরেজি এবং বাংলা ভাষার মিশ্রণে একটা অদ্ভুত রকমের ভাষা কিন্তু ব্যবহার করছে। এবং যদি উচ্চশিক্ষার দিকের কথা আমি যাই তাহলে আপনি দেখবেন যে এটা আমাদের বাংলা ভাষা একেবারেই অবহেলিত হয়ে আছে। স্নাতক পর্যায় থেকে শুরু করে সব কোর্সগুলোই কিন্তু ইংরেজি ভাষার বা মাধ্যমে পড়ানো হয়। অথচ আপনি বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে তারা কিন্তু তাদের যে উচ্চশিক্ষার যে মাধ্যমগুলো সেক্ষেত্রে কিন্তু তারা তাদের নিজেদের মাতৃভাষাটাকে ব্যবহার করে। আবার আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো একদমই ইংরেজি ছাড়া কোনো ভাষা মাধ্যম ছাড়া কোনো প্রকারের শিক্ষার কোনো সুযোগই নাই। তো এই সমস্ত বিষয়গুলো যখন এসছে এবং আমাদের আধুনিক সময়ে আমরা যে ভাব প্রকাশ করছি বা আমাদের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম হিসেবে আমরা বিবেচনা করছি, সেখানটাতে আমরা ফেসবুকেও কিন্তু আমরা কি করছি যে এমন মানে বাংলা ভাষাকে মিশ্রিত করে এমনভাবে ইংরেজি বাংলার মিশ্রণ করছি যেটাকে অনেকে বাংলিশ বলে থাকেন। এরকম একটা আমরা লেখা লিখছি, আবার অনেকে অশুদ্ধ বাংলা লিখছেন। তো ফলে এটি কিন্তু একটা আমাদের বলবো যে মারাত্মক আকারে সামাজিক অবক্ষয়ে বর্তমানে পরিণত হয়েছে। একই সাথে আমাদের যে বিভিন্ন রকমের আপনি লক্ষ্য করবেন যে টেলিভিশন নাটক যেগুলো হচ্ছে বা সিনেমা, এমনকি আমাদের বিভিন্ন এফএম রেডিওতেও আমরা কিন্তু দেখছি যে এখন বিকৃত ভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করা হয়। তো এটি উপস্থাপন কিন্তু আসলে মোটেও আসলে কাম্য নয়। এবং বাংলা, ইংরেজি এবং হিন্দির সংমিশ্রণে এক ধরনের নতুন ভাষা তৈরির একটা প্রবণতা আমরা কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে লক্ষ্য করছি। আবার আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যে বিভিন্ন রকমের মার্কেটগুলি রয়েছে, সেই মার্কেটগুলিতেও কিন্তু আপনি দেখবেন যে তার সাইনবোর্ড থেকে শুরু করে দাম, করণ সবগুলোই কিন্তু আপনি দেখবেন ইংরেজিতে করা হচ্ছে। আমরা আমাদের ব্যাংকগুলিতেও যদি দেখেন যে আমাদের দেশীয় ফর্ম, এটার সাথে কিন্তু বিদেশের কোনো সম্পৃক্ততা নাই। সেখানেও দেখবেন আপনি ফর্মগুলোও কিন্তু আপনার ইংরেজি ভাষায় লেখা হয়। তো এবং অশুদ্ধ ভাষায় আপনি দেখবেন যে এখন অনেক পরিমাণে গল্প, কবিতা, উপন্যাসের বইও কিন্তু আমরা বাজারে দেখতে পাই। তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য বাংলাকে সর্বস্তরে চালু করতে হলে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট ভাষা নীতি থাকা প্রয়োজন, এবং এই ভাষা নীতি অনুসরণের ক্ষেত্রেও সরকারের একটি একদম সুস্পষ্ট নীতিমালাটা থাকা প্রয়োজন। তো এই সমস্ত নীতিমালাও কিন্তু ভাষা নীতি আমরা এত বছরেও আমরা কিন্তু বাংলাদেশে লক্ষ্য করতে পারি নাই। এবং এই ক্ষেত্রে আমাদের যেটি হচ্ছে যে ভাষার যে প্রসার এবং এর যে বিকৃতি সেটি আসলে ঠেকানোর জন্য উচ্চশিক্ষা বলেন বা আদালতের ক্ষেত্রে বলেন বা আমাদের সকল ধরনের দাপ্তরিক কাজে বাংলা ভাষাকে প্রধান মাধ্যম করা, সঠিক শুদ্ধ ভাষা ব্যবহার করার জন্য সরকারের আসলে উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং এই বিষয়গুলোকে নিয়েই আসলে মূলত আমি নোটিশটি দিয়েছি। একই সাথে নোটিশটি আমি দিয়েছি যে আমাদের জাতিসংঘের যে দাপ্তরিক ভাষা রয়েছে এবং নিরাপত্তা পরিষদে ভাষার ক্ষেত্রে যেন আমাদের বাংলা ভাষাকে ব্যবহার করা হয়। এই বিষয়টিতে আসলে সরকারের পক্ষ থেকেই প্রস্তাবনা উত্থাপন হতে হবে। সরকারের পক্ষ থেকেই কিন্তু কূটনৈতিক মাধ্যমগুলোতে আসলে প্রচারণা চালাতে হবে। অন্যান্য সদস্য দেশ যারা রয়েছে জাতিসংঘের তাদের সমর্থন নিতে হবে, যাতে করে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি মানে পজিটিভ ভাবে আমরা যাতে রেজাল্ট পেতে পারি। এই ক্ষেত্রে জনাব সাজির আমার
যে বিষয়টি আরেকটু জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমাদের যে বাংলা ভাষা প্রচলন আইন যেটি সেটির ব্যাপারে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে সাধারণ মানুষ তাহলে হয়তো উপকৃত হবে এই বিষয়টি সম্পর্কে, এবং সেটি আসলে করা হয়েছে ১৯৮৭ সালে। আচ্ছা, ২০২৪। তাহলে এই আইনটি কি যখন করা হয়েছিল, যে চিন্তা ভাবনাকে মাথায় রেখে, বর্তমানে তাহলে সেই জায়গা থেকে কি আমরা কি পিছিয়ে কোনো কারণে? নাকি এটির আসলে এই আইনের যথাযথ প্রয়োগের ব্যাপারে আমাদের সচেতনতার অভাব ছিল? বিষয়টি আসলে কি? দেখেন ১৯৮৭ সালের যে বাংলা ভাষা প্রচলন আইন আছে তার ৩-এর ১ ধারাতে বলা আছে যে বাংলাদেশের সব ধরনের সরকারি অফিস আদালত, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শুধুমাত্র বিদেশিদের সাথে যোগাযোগ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতে সওয়াল জবাব এবং অন্যান্য কার্যাবলী নথিপত্র অবশ্যই বাংলায় লিখতে হবে। এবং এখানে আইন অনুসারে কর্মস্থলেও কেউ যদি বাংলার পরিবর্তে অন্য কোনো ভাষা ব্যবহার করে তাহলে সেটি বেআইনি এবং অকার্যকর বলে গণ্য হবে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো এইটি কিন্তু একটা মারাত্মক ইস্যু। আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা যদি পুরো অংশটাকে একটু সামারি আকারে দেখি তাহলে আমরা বলবো যে এখানে প্রথম বিষয়টি হচ্ছে যে আসলে বিদেশিদের সাথে কমিউনিকেশন আপনি ইংরেজিতে করতে পারেন, যেহেতু এটা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে বহুল ব্যবহৃত হয়, তাতে কোনো প্রকারের বাধা নেই। কিন্তু আপনি দেশীয় যখন কার্যক্রম চালাবেন সকল কার্যক্রমটি আপনাকে বাংলা ভাষায় করতে হবে, এটি আইনেই বলে দেওয়া আছে। দ্বিতীয়টি বলা হচ্ছে যে কেউ যদি আপনার এইটি আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আসলে বলবো যে সরকারিভাবে এতদিন উপেক্ষিত রয়ে গেছে। সরি। তো এইটি যেটি বলছিলাম যে এতদিন কিন্তু সরকারিভাবে এটি উপেক্ষিত রয়ে গেছে, এবং আমরা যদি লক্ষ্য করে দেখি যে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ভাষানীতি তৈরি করা হয় নাই, এবং এই যে আমাদের আইনটি আছে সেই আইনটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, এবং এটি না মানার ফলে আমাদের কোনো প্রকারের কোনো জবাবদিহিতাও কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং এইটির আসলে আমার কাছে মনে হয় যে আমাদের যারা শাসক শ্রেণী বা সরকারের পরিচালনা যারা করেন তারা আসলে হয়তো চরমভাবে বাংলা ভাষাকে আসলে অবহেলা করেছেন। কারণ এটা যদি না হতো তাহলে এমন ঘটনা ঘটার আসলে কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন যে আমাদের বাংলা ভাষায় কিন্তু বিপুল পরিমাণে সাহিত্য চর্চা হয়েছে, এবং এই পৃথিবীর একটি বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে এই বাংলা ভাষায় কথা বলে। এবং বাংলা ভাষায় যখন অধিকারের কথা বলা হয় তখন আসলে দুটি অধিকারের কথাই আসলে বলা হয়, একটা হচ্ছে মর্যাদা পরিকল্পনা আর একটা হচ্ছে কাঠামোগত পরিকল্পনা। বাংলা কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, মানে অর্থাৎ ভাষার মর্যাদাটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সর্বস্তরে ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় পরিকল্পনার ঘাটতি কিন্তু সুস্পষ্ট। এবং বাংলা ভাষার যে প্রমিত রূপের যে ব্যবহার সেটা নিয়েও নানান কথা আছে। লিখিত ভাষায় প্রমিত রূপ দিয়েই কিন্তু আসলে শিশুরা লেখা শুরু করে, কিন্তু সেটার প্রতিফলন কিন্তু শিক্ষাক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে দেখি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন প্রজন্ম নতুন ভাষা তৈরি করে ফেলেছে, এবং দেশের অর্থনীতি আর রাজনীতির সাথে ভাষানীতি যদি তৈরি না করা হয় তাহলে কিন্তু বাংলা ভাষার যে ক্ষয় হচ্ছে সেটা কিন্তু ঘটতেই থাকবে। আর এই ক্ষেত্রে আমাদের যে প্রমিত ভাষা ব্যবহারের যে একটা উৎসাহিত করা হয় সেই ক্ষেত্রে শিক্ষা পরিকল্পনায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করি না। এই যে ঘাটতিগুলো হচ্ছে এই ঘাটতিগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করছে, এবং এরকম ঘাটতি হতে থাকলে আমরা আসলে হয়তো সঠিক বাংলা ভাষাটাই হারিয়ে ফেলবো। বুঝতে পেরেছি। আপনার শুরুতেই আপনি বলছিলেন যে
বিভিন্ন দপ্তরের কথা, বিভিন্ন বিভাগের কথা। একই একই সঙ্গে আপনি একটি বিষয় খুব জোরালোভাবে উল্লেখ করেছেন যে আমাদের বাংলা ভাষার যে সাহিত্য চর্চা এবং নাটকে বর্তমানে যে ভাষাটি ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করছি, এবং এটি বেশ একটি লম্বা সময় চলে গেছে। ভাষার ইতিমধ্যে অপপ্রয়োগ হচ্ছে, অপব্যবহার হচ্ছে। আমার মায়ের ভাষার যে সঠিক ব্যবহার সেটি হচ্ছে না। এই বিষয়টি নিয়ে বলছিলেন। তো এটি কি আসলে দেখবার কেউ ছিল না, বা দেখবার কি কেউ নেই? কারণ সময়টা কিন্তু একেবারে অল্প সময় নয়। কারণ আমরা যদি ৮০ দশকে ফিরে যাই বা ৯০ দশকে ফিরে যাই, তখনও আমরা দেখেছি আ নাটক হয়েছে, বিটিভিতে হয়েছে, বিভিন্ন পরবর্তীতে যখন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো এসেছে, সেখানেও প্যাকেজ নাটক হয়েছে। সেখানে কিন্তু ভাষার সঠিক ব্যবহারই হয়েছে। বা শুদ্ধ ব্যবহার যেটিকে আমরা বলি। কিন্তু পরবর্তীতে কোনো একটি মহল বা কোনো একটি বস্তু বা কোনো একটি জায়গা থেকে যেকোনোভাবেই হোক না কেন, আমরা সাধারণ জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে কথা বলি, বা ভাষাটিকে অনেকটা সেভাবেই রূপান্তরিত করে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে তরুণ প্রজন্মের কাছে, বা বর্তমান সময়ে যেটা এখনো অব্যাহত রয়েছে বেশ কিছু জায়গাতে, বেশ কিছু নাটকে আমরা দেখি, এখনো দেখে থাকি। তো এই বিষয়টি এত লম্বা সময়, দীর্ঘ সময় ধরে চলে আসলো। এটি কি আসলে দেখবার কেউ নেই, বা এই ব্যাপারটি রোধ করা যায় কিভাবে? আচ্ছা, দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের বিশ্বের প্রায় একটা অদ্বিতীয় এমন একটা রাষ্ট্র যেখানে একক ভাষাভাষীর একটা অপূর্ব সম্মিলন ঘটেছে, এবং আমাদের জনসংখ্যার প্রায় ৯৮ জনই কিন্তু হচ্ছে বাঙালি, এবং বাংলা তাদের মাতৃভাষা। এই ভাষাতে তাদের প্রতিদিনের কার্যক্রম পরিচালিত হয়। এবং আপনি যদি দেখেন যে দীর্ঘদিন ধরে আমরা যুগের পর যুগ আসলে বাংলা ভাষাটা ব্যবহারের ফলে, প্রয়োগের ফলে এইটা কিন্তু বাংলা ভাষাটা এমন একটা উৎকর্ষ সাধন করেছে, এবং বাংলা শব্দ ভান্ডারগুলো এত সমৃদ্ধ হয়েছে। বাংলা ভাষায় রচিত সাহিত্য আমাদের উপমহাদেশের বাইরে গিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হচ্ছে। এবং বাংলা ভাষার ব্যাপ্তিটা কিন্তু এখন আসলে নানা রকমের গবেষণা কাজে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞান এবং কলার প্রায় সব ধরনের বইও কিন্তু বাংলা ভাষায় এখন লেখা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের আসলে বাংলা ভাষার উৎকর্ষ বলেন বা প্রায়োগিক সম্ভাব্যতা বলেন, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডই, যে সেটা শাসন কার্য হোক, আইন প্রণয়ন হোক কিংবা বিচারিক, সবটাই কিন্তু বাংলা ভাষার মাধ্যমে আসলে করা সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে এর যে উত্তরণটা হওয়া দরকার সেটাই আসলে মূলত হয় নাই। এটা এক অর্থে আমি কিন্তু বলবো যে আমাদের যে ভাষার ব্যবহার সেটা কিন্তু আমাদের মানবাধিকারের সাথেও সরাসরি সম্পৃক্ত, কারণ এটা থেকে আপনি মানবাধিকারকেও আলাদা করতে পারবেন না। এবং আপনাকে এবং দর্শকদের অবহিতর জন্য বলতে রাখতে চাই যে বাংলাদেশ কিন্তু ২০০০ সালের ৬ সেপ্টেম্বর বিচার প্রার্থীদের অধিকার বিষয়ক জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিপিপিআর সনদে স্বাক্ষর করেছে, এবং সেই সনদের ১৪ নম্বর ধারার ৩ দফার ২টা উপদফা রয়েছে। সেখানটাতে ক্লিয়ারলি বলা আছে যে আপনার ভাষার অধিকারের সাথে মানবাধিকারের সম্পর্কটা অবিচ্ছেদ্য। তো সুতরাং এখানে আমরা কিন্তু জেনে বুঝেই আসলে কিন্তু আন্তর্জাতিক সনদগুলোতে আমরা স্বাক্ষর করেছি। এখানে আসলে না হওয়ার কোনো কারণ নাই। এবং যে বিষয়টি আছে যে আপনি আমাদের একটু আদালতের কথাটাও আমি বলতে চাই একই সাথে, যে আমাদের আদালতের দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে উচ্চ আদালতে কিন্তু খুব কম সংখ্যক বিচারকই আমাদের কিন্তু বাংলা ভাষায় রায় দেন বা আদেশ দেন। যদিও আমরা শুনানিগুলো একটা সময় ছিল যে ইংরেজি ছাড়া করতে পারতাম না, কিন্তু উচ্চ আদালতে এখন অনেক শুনানি কিন্তু আমরা আসলে বাংলাতে করতে পারার সুযোগ পাচ্ছি, করতে পাচ্ছি। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে উচ্চ আদালতের যে আর্জি গুলো আছে, তারপর হচ্ছে যে আমাদের যে কজ লিস্ট আছে, আদেশ বা রায়গুলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাগুলো এখনো হয় না, ইংরেজি ভাষাতেই আমরা কিন্তু আসলে করে থাকি। এটা আমার কাছে মনে হয় যে এই চালু করতে না পারাটা আসলে হয়তো একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে আদালতের যে ইংরেজি চর্চা, এই বিষয়টা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৫-৩
অনুচ্ছেদে যে বলা আছে প্রকাশ্য বিচারের যে ধারণা, সেই ধারণার একটা পরিপন্থী। কারণ ইংরেজি যিনি জানেন না তার কাছে গোপন বিচার আর প্রকাশ্য বিচারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ইংরেজি ভাষা ব্যবহার করে কাউকে যদি আপনি চান তাহলে তাকে কিন্তু অন্ধকারেও রাখতে পারেন, ঠকাতেও পারেন। এই সুযোগ কিন্তু চলে আসবে। কারণ তিনি তো ইংরেজি জানেন না। আ এইটা আমাদের কিন্তু যেটি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রয়েছে। সেই বিভাগ আপিল বিভাগ যদি মনে করেন যে আসলে এখানে একটা বাংলা বান্ধব উপযুক্ত নির্দেশনা দিলে সকলের জন্য ভালো হবে। আমার মনে হয় যে সেটি হয়তো আসতে পারে। সেটা হয়তো তারা যদি বিবেচনা করেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে সমস্ত বিষয় থাকে যে অনেক ক্ষেত্রে আমাদের অনুবাদের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে বিচার বিভাগ হয়তো অনুবাদক নিয়োগ দিতে পারে বা সরকারকে বলতে পারে যে আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনার জন্য অনুবাদক দরকার। সেক্ষেত্রে যদি সেটা করা হয় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হয়। যারা বিচার প্রার্থী তারাও এই বিষয়গুলো বুঝতে পারবেন, জানতে পারবেন এবং মাতৃভাষায় যে আমাদের কার্যক্রমটি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেটিও কিন্তু বাস্তবায়ন করা যাবে। একই সাথে আমরা যদি দেখি যে আমাদের যে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও কিন্তু এখন আপনি দেখবেন জি, যে আমাদের যে সাইনবোর্ড আছে, নাম ফলকগুলো আছে, তারপরে বিভিন্ন রকমের বিজ্ঞাপনী বোর্ড আছে, টেলিভিশনের যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো বাংলায় হতে হবে। এটা বলার পরেও কিন্তু সেটা সঠিকভাবে বাস্তবায়ন আমরা কিন্তু লক্ষ্য করি না। তো এটি আসলে মূলত সরকারের যে সমস্ত মন্ত্রণালয়গুলো রয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদেরও কিন্তু আসলে দায়ভার আছে। তারাও আসলে সেই জিনিসগুলোর ব্যাপারে সঠিকভাবে মনিটরিং করেন না। কারণ যদি মনিটরিং করতেন তাহলে তো আসলে এই ধরনের ঘটনা ঘটার আসলে সুযোগ হয়তো বা অবকাশ হয়তো হতো না। আমার মনে হয় যে এই আদালতের বিষয় যেটি আদালতে বাংলা ভাষার প্রচলনটা অনেকাংশেই সম্ভব এবং আদালতের পক্ষ থেকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ট্রান্সলেটর সফটওয়্যার তৈরি করা হয়েছিল একটা সময়। সেই কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে বাংলা ভাষা সঠিকভাবে প্রয়োগের যে বিষয়গুলো সেগুলোকে আসলে আরো যদি সহজ করা হয় তাহলে বিচার প্রার্থীরা বিশেষ করে অনেকেই আছেন তারা সেরকম উচ্চশিক্ষিত না, তারা ইংরেজি বুঝেনও না। এখন আমরা যখন একটা ড্রাফট করছি সেই ড্রাফটটা জি, আমরা ইংরেজিতে করি। ইংরেজিতে রায় আসতেছে, আদেশ হচ্ছে। তারা সেই জিনিসগুলো বুঝতেও পারে না। তখন আমরাই হয়তো আইনজীবীরা তাদেরকে বলি যে আপনার এই মামলায় এই রায় হয়েছে। তো যার বিচার হচ্ছে তিনি আসলে জানতে পারছেন না, বুঝতে পারছেন না, পড়তে পারছেন না। এটি আসলে হওয়া মনে হয় উচিত না। এবং এই বর্তমান সময়ে এসে আমরা যদি নিজের মাতৃভাষাকে আমরা আসলে সম্মান দেখিয়ে নিজেরাই যদি আমরা আসলে এটির প্রয়োগ না করি তাহলে অন্যরা কিভাবে আমাদের মাতৃভাষার প্রয়োগটা করবে? তো আমার মনে হয় যে এই বিষয়গুলো এখন ভাবার প্রয়োজন আছে। আমরা সঠিক শুদ্ধ মাতৃভাষা বাংলা ব্যবহারের প্রতি সকলে যত্নবান হলে এবং এটার প্রয়োগটা যেন সকল স্তরে হয় সেই ব্যাপারটি নিশ্চিত করলে এর সুফল পুরো জাতি পাবে। মূল্যবান কিছু কথা আসলে আপনার আলোচনা থেকে উঠে এসেছে। এটি আমার মনে হয় যথেষ্ট আ জনগণের জন্য বা আমাদের আপামর জনসাধারণের জন্য যথেষ্ট প্রয়োজনীয় বিষয়টি। কেননা আপনি আদালতে বিষয়টি তুলেছেন, যেটি নিয়ে আমার একটি আসলে প্রশ্ন ছিল সামনে। আমি ইতিমধ্যে জবাব পেয়ে গেছি। আ নতুন করে সেই প্রশ্নটি করতে হয় না। তো এই ক্ষেত্রে আমি একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখে এসেছি অনেক সময় ধরেই যে আমরা আইনি নোটিশ আপনারা পাঠিয়ে থাকেন বা জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয় নিয়ে আপনারা রিড করে থাকেন আইনজীবীদের তরফ থেকে মহামান্য আদালতের কাছে। তো যদি পরবর্তীতে আসলে সেই নোটিশ বা সেই নোটিশের পরবর্তীতে যে রিট প্রক্রিয়া বা রিট করা হলো, আ সেই বিষয়টি নিয়ে আসলে কি সেটিকে আলোর মুখ দেখে? বা সেটি পরবর্তীতে জনগণের জন্য বা জনসাধারণের জন্য আ ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? কারণ আমরা রিট করা পর্যন্ত দেখে থাকি সাধারণত। তার পরবর্তীতে যে follow up প্রক্রিয়া আছে বা পরবর্তী কি হচ্ছে, সেই বিষয়টি কখনো আ জনগণের জন্য বা আপনাদের তরফ থেকেও সেই প্রক্রিয়াতে আলোর মুখ কতটা আমরা দেখে থাকি? আপনি
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে দেখেন যে যখন মানুষের আসলে আহ, কোনো প্রকারের আশা মানে গতি থাকে না, যখন আসলে তিনি কি করবেন বা মানে কোনো প্রকারের ফলাফল পান না, হয়তো তিনি চোখে অন্ধকার দেখতে থাকেন যে আসলে আমি কোথায় যাব, আমি ন্যায় বিচারটা কোথায় পাবো। ন্যায় বিচারের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবেই কিন্তু উচ্চ আদালতে মানুষকে আসতে হয়, এবং উচ্চ আদালতের ক্ষমতা রয়েছে যেমনি ভাবে নিম্ন আদালতের যে কোনো প্রকারের রায় আদেশকে পরিবর্তন করার নির্দেশনা দিতে পারেন, তেমনি ভাবে ব্যক্তিগত উদ্যোগেও জনগণের কল্যাণে, দেশের কল্যাণে যে কোনো প্রকারের আদেশ বা রায় কিন্তু উচ্চ আদালত দিতে পারে। এবং এর বিভিন্ন নজির আছে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা দেখেছি যে জনগণের স্বার্থে, দেশের স্বার্থের কথা বিবেচনা করে অনেক আদেশ, সরকারি আদেশও, অনেক আইন সংশোধনের আদেশ কিন্তু এসছে, এবং বিভিন্ন বিষয়ে কিন্তু নির্দেশনাগুলো উচ্চ আদালত দিয়েছে। যেটি আপনি বলেছেন যে উচ্চ আদালতের আসলে শেষ পর্যন্ত পাওয়া যায় কিনা, অবশ্যই পাওয়া যায়, তবে হয়তো কখনো কখনো সেটি সময় সাপেক্ষ লেগে যায়। কারণ আপনারা জানেন যে আমাদের উচ্চ আদালতে বিচারিক প্রক্রিয়াগুলি একটু দীর্ঘসূত্রিতা রয়েছে, এখানে মামলার অনেক প্রকারের চাপ আছে, এবং এখানে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, অনেক বিচার বিশ্লেষণ করতে হয়, অনেক আইন কানুনগুলোকে দেখা হয়, সেই সমস্ত বিষয়গুলোর কারণে একটা দীর্ঘসূত্রতা লাগে। কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের জনগণের আশা ভরসা শেষ আশ্রয়স্থলটাই কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং আমরা যখনই আমাদের ন্যায় বিচারের প্রশ্নটি চলে আসে, যখনই আসলে আমরা বিপদগ্রস্ত হই, তখনই আসলে কিন্তু আমরা শেষ আশ্রয়স্থলটার দিকে আসলে চলে যাই, এবং সেখান থেকে আমরা ন্যায় বিচারটা পাই। সেটাই আসলে আমাদের প্রত্যেকেরই কাম্য থাকে। তবে এই ক্ষেত্রে একটি বলবো যে আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণই করব এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আমাদের যে বিচারিক জটটি রয়েছে সেটি যেন অতি দ্রুত আসলে কমানো যায়, সেই ব্যাপারে তিনি যেন বিশেষভাবে একটু উদ্যোগী নেন। আমাদের বিশেষ কিছু বেঞ্চ যেন গঠন করে দেওয়া হয়, এবং আমাদের আদালতের সময়টা একটু বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়টাকে একটু বিবেচনা করা দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মামলার যে কার্য তালিকা থাকে বা কজ লিস্ট থাকে, সেখানে অনেক মামলা থাকছে, কিন্তু আমরা হয়তো সেই মামলাগুলোকে যে শুনানি দ্রুত করব সেটা হয়তো সুযোগ থাকে না। দেখা গেছে হয়তো একদিনে একটা কজ লিস্টে 400 মামলা আছে, কিন্তু হয়তো 100 বা 120টা মামলা শুনানি সম্পন্ন করা গেছে। তো পরের দিন আবার সেটি লিস্টে আসে, এরকম এটা একটা দীর্ঘসূত্রিতা হিসেবে কাজ করে। আবার অনেক সময় কোনো মামলা হয়তো রুল জারি হয়, সেই রুলটা আসলে শুনানিতে নিয়ে আসতে একটা দীর্ঘ সময় কিন্তু লেগে যায়। এই ক্ষেত্রে যদি মাননীয় প্রধান বিচারপতি যদি একটি উদ্যোগ নেন এবং একটা নির্দেশনা দেন যে যে কোনো মামলারই আসলে রুল জারির পরে সেটি অবশ্যই তার শুনানি 60 কার্য দিবসের মধ্যে হতে হবে, এই ক্ষেত্রে কিন্তু মামলাটা অনেকটা গতি ফিরে পাবে এবং দ্রুত হবে। অথবা এর সাথে হতে পারে যে এইটি রুল শুনানি কত তারিখে হবে সেটা আসলে আদালত থেকে যে মানে রুল ইস্যু করার সময় তারিখটা আসলে নির্ধারণ করে দেওয়া হলো, তাহলেও কিন্তু বিচার প্রার্থী যারা আছেন তাদের জন্য বিচারিক কার্যক্রমে অনেক ক্ষেত্রেই তারা হয়রানির শিকারটা কম হবেন। আমার মনে হয় এই উদ্যোগগুলো যদি একটু নেওয়া হয়, এবং আমাদের যে ডিজিটালাইজেশন, মামলার আর্জি বাংলাতে করা মামলার আর্জিগুলো আমরা সফট কপি যেন অনলাইনে সাবমিশন করতে পারি, এবং আমাদের এই যে পেপারের যে কার্যক্রমগুলি থাকে সেই কার্যক্রমগুলো যেন ঝামেলা আমরা কমায় নিয়ে আসি। আমরা সাবমিশনের সাথে সাথেই যেন মামলাটা আমরা যখন ফাইলিং করে সাবমিট করছি, অনলাইনের সাথে সাথে যেন আমি মামলার তারিখ পেয়ে যাই, কোথায় কি কার্যক্রম হচ্ছে সেটা যেন দ্রুততর করা যায়। এই বিষয়গুলো যদি করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে মামলার জট কমবে, বিচার প্রার্থী যারা আছেন তারাও প্রকৃত বিচারটি পাবেন, এবং আমাদের বাংলা ভাষা নিয়ে যেটা আমরা কার্যক্রম চালাতে চাই সেটিও অনেক সহজবোধ্য হবে, এবং এটি আসলে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য আসলে প্রয়োজন। তো আমার মনে হয় যে উচ্চ আদালতের এই মামলা জট কমানোর বিষয়টা নিয়েও আসলে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এটাই আসলে আমরা প্রত্যাশা করি। আমি অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আমি আরেকটি প্রশ্ন আপনার জন্য রাখতে চাচ্ছি, যে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেই বিষয়টি হলো যে আমরা ভাষার মাসে ভাষা নিয়েই কথা বলছি। আমি এখন যে ভাষায় কথা বলছি সেটিও আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। তা স্বাভাবিকভাবে নিজের ভাষার প্রতি সবারই একটি হৃদয় টান থাকবে। পৃথিবীর সমস্ত ভাষার যারা জনগণ আছেন, সমস্ত জনগণই তার নিজের দেশের ভাষার প্রতি খুবই সচেতন, আমাদের মতোই।
বা আমরা সেই পথে আরেকটু এগোতে চাচ্ছি। এটির জন্যই আপনি এই আইনি নোটিশ পাঠিয়েছেন। আপনার ভাবনার জায়গা থেকে আপনি একটি চমৎকার কাজ করেছেন। এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। কারণ আপনি এটি শুধু জনগুরুত্বপূর্ণ বিষয় না, এটি হচ্ছে আপনি বাঙালির একদম যে মূল শেকড় সেখানে আপনি হাত দিয়েছেন। ভাষা দিয়েই আমার পরিচয়। যেই ভাষার বিনিময়ে আজকে যেই ভাষা শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের আন্দোলনের মাধ্যমে ওনাদের সেই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা ভাষা পেয়েছি, সেই ভাষার সঠিক ব্যবহারের জন্য আপনার যে সচেতনতা আমি বলবো, সেটি অবশ্যই অত্যন্ত প্রশংসার যোগ্য। আমি যেমন সাজিয়ার এই জায়গাতে শেষ বেলায় আমি একটা প্রশ্ন করবো অনুষ্ঠান একদম শুরুতে বলবো যে এত দিন ধরে এই যে ভাষার আমি এই জায়গা থেকে আমি বারবারই এসেছি। কিছুক্ষণ আগেও আমি এই বিষয়ে কথা বলেছিলাম। সাহিত্য বা নাটক বা অন্যান্য বিষয়গুলো বাংলা ভাষার যে সঠিক প্রয়োগ বা ব্যবহার করা হচ্ছে না, আপনি সেগুলো চমৎকার কিছু বিশ্লেষণ দিয়েছেন। একই সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে যে এই ভাষার জন্য আমাদের বাংলাদেশের ভাষার জন্য বা ভাষার সঠিক প্রয়োগ ব্যবহারের জন্য যে নীতি নির্ধারণী মহল আ সংশ্লিষ্ট মহল যেটি আছে, এমনকি মহলের যারা কর্তা ব্যক্তি আছেন বা যারা বিভিন্ন উচ্চ দায়িত্বে আছেন, এই ভাষার জন্যই এটির সংরক্ষণ, ব্যবহার, প্রয়োগ বা এটির আমি যদি সহজ কথায় বলি রেগুলেটরি অথরিটি যদি সেই জায়গাতে বলি। তাহলে সেই জায়গা থেকে আমাদের আ আমাদের এই যে অপপ্রয়োগটা হয়েছে বা অপব্যবহারটা হয়েছে, সেটি আসলে কার্যকরভাবে সেই রেগুলেটরি অথরিটি থেকে বা সেই মহল থেকে বা সেই নীতি নির্ধারণের জায়গা যে জায়গাটি সেখান থেকে কি সঠিক তদারকির অভাব নাকি সেটি আসলে কোনো না কোনোভাবে আমাদের অসচেতনতা থেকেই এই কাজটি সম্পন্ন হচ্ছে। আমি বলছি ভাষার সঠিক ব্যবহার না হওয়ার যে কারণ সেটি আসলে কেন হয়েছে আপনার কাছে মনে হয়? কারণ আমাদের তো এখানে জন্য মহল আছে। ওনারাও তো সচেতন মহল। হ্যাঁ, অবশ্যই আপনি যে প্রশ্নটি করেছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের আমি তো বলবো আসলে আমাদের সরকারি পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আসলে তাদের সঠিক তদারকির অভাবেই কিন্তু কাজগুলো হচ্ছে। এই যে নাম ফলকের কথাগুলো বলছিলাম বিভিন্ন বিপণী বিতানের সেখানে কিন্তু দেখেন যে সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত। তাহলে এই যে নাম ফলকগুলো মানে এবং আদালতেরও নির্দেশনা রয়েছে। একটি হচ্ছে আইন আছে আমাদের, আরেকটি হচ্ছে আদালতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। তারপরও কিভাবে আসলে ইংরেজি ভাষায় নাম ফলকগুলো লেখা হয় তখন এই বিষয়গুলোতে অবশ্যই দেখার জন্য লোক আছে, তো তারা তো সেই বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছে না। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের বিভিন্ন যে টেলিভিশন গুলোতে আমরা নাটক কিংবা সিনেমা যেগুলো বিভিন্ন ভাবে প্রদর্শিত হচ্ছে সেইটি আপনার সেন্সর কিভাবে হচ্ছে, সিনেমা গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি সেন্সর হয়, তো সেন্সর বোর্ডে যারা রয়েছেন তারাই বা কিভাবে এরকম বিভিন্ন বিকৃত ভাষার যে বাংলা উচ্চারণ হচ্ছে সেই ধরনের বিষয়গুলোকে তারা কিন্তু অনুমোদন দিচ্ছেন। টিভিতে হচ্ছে সেক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা তো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা যদি সাহিত্যের কথাই দেখি যে এখন অনেক রকমের বিকৃত ভাষার বইপত্র আসতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসলে কি উদ্যোগ নিচ্ছে। তো সার্বিকভাবে যদি আপনি চিন্তা করেন যে আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি। শিক্ষা ক্ষেত্রে আমাদের বাংলা ভাষার কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনোভাবেই বাংলা ভাষার কোনো ব্যবহার নাই। তো বাংলা ভাষার যে ব্যবহার হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা মন্ত্রণালয় তো কার্যকর কোনো পদক্ষেপ এখন আজ পর্যন্ত আমরা নিতে দেখিনি। ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভাষা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অবশ্যই আমরা ইংরেজির প্রতি ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা শ্রদ্ধাশীল, যেহেতু একটি আন্তর্জাতিক ভাষা, এটি আমরা ব্যবহার করি। কিন্তু আমরা ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা হিসেবে আমরা ব্যবহার করব। কিন্তু কখনোই এটা প্রথম ভাষা হিসেবে ব্যবহারের সুযোগ আসলে নাই। তাহলে তো আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হতো না। তাহলে বলা হতো যে আমাদের ভাষা হবে হচ্ছে ইংরেজি। তো সেটি তো আসলে আমাদের হয় নাই। তো আমাদের সংবিধানে যেটি সুস্পষ্ট বলা আছে, আমাদের আইনে যেটি বলা আছে, সেটির প্রয়োগ যদি আমরা না করি তাহলে আসলে খুবই দুঃখজনক। এটি তো আসলে হওয়া উচিত না। এবং আপনি জাতিসংঘের যে ভাষার বিষয়টি আমি যেটা আমি আমার নোটিশে বলেছি, এটি আসলে কেন আমরা বলেছি? জাতিসংঘের কিন্তু যে বিভিন্ন অঙ্গ সংস্থা আছে, বিশেষ করে তার ৫১ নম্বর যে অনুচ্ছেদ আছে সেখানে বিশেষ সাধারণ সভা যেটা আছে, সাধারণ সভাতে এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
তারপরে আপনার হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার নিরাপত্তা পরিষদের হচ্ছে আরবি, চীন, চীনা, তারপর হচ্ছে ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। এই ভাষাগুলো কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে বা দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু জাতিসংঘ একটি আন্তর্জাতিক ভাবে আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করেছে এবং সেটি যেহেতু প্রতি বছর জাতিসংঘ এটাকে পালন করছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই ভাষাকে দাপ্তরিক ভাষা এবং নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে গ্রহণ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবনা অনেক আগেই আনার কথা বা উচিত ছিল। এখানে অনেকে বিভিন্ন সময় বলে থাকে যে এখানে কিছু অর্থের বিষয় থাকে, জাতিসংঘের ভাষা অন্তর্ভুক্ত করতে গেলে অর্থ প্রয়োজন বা অর্থ সংক্রান্ত বিষয় থাকে। দেখেন, বাংলাদেশ একটা প্রস্তাবনা দেওয়ার পরে জাতিসংঘের সদস্যরা সমর্থন দেওয়ার কারণেই কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বে পালিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে কিন্তু জানতে পেরেছি যে এই মার্চ মাসে হয়তো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের একটি কথা রয়েছে। তো যদি সত্যিকার অর্থেই আমরা এটি হয় যে জাতিসংঘের মহাসচিব যদি বাংলাদেশ সফরে আসেন, আমি মনে করি এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যেটা আমাদের জাতিসংঘের দাপ্তরিক ভাষা এবং নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তি করার জন্য জোর দাবি তার কাছে উপস্থাপন করা উচিত এবং একই সাথে এই ভাষা সংক্রান্ত কোনো খরচ যেন আসলে বহন করতে না হয় সেই জোর দাবিটাও করা প্রয়োজন। একই সাথে যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কূটনৈতিক একটা তৎপরতা চালানো হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে, আমার মনে হয় যে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যে বিষয়টি সেটি থেকে বাংলাদেশ কিন্তু আসলে মুক্ত পাবে। কারণ এতদিন কিন্তু যেটা হয়েছে এই ভাষাটা রাষ্ট্রীয়ভাবে অবহেলিত ছিল এবং এটাকে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, জাতিসংঘের ভাষা হিসেবে উপস্থাপন করতে হবে, সেই বিষয়টি নিয়ে আসলে কিন্তু কোনো কার্যক্রম পরিচালিত হয় নাই। তো যদি আপনি সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করেন তাহলে তো আসলে আমরা অবহেলিত থাকবই। তো আমার মনে হয় যে এটি বাংলাদেশের যে দাবিটি এটি আসলে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে করতে হবে এবং এটা রেজুলেশন আকারে কিন্তু সাধারণ পরিষদের সভায় উত্থাপন করতে হবে এবং এই উত্থাপনের পরে যদি বাংলাদেশের যে দাবি সেটির প্রতি যদি জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্ররা সমর্থন জানায় তাহলেই কিন্তু জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে এবং নিরাপত্তা পরিষদের কার্যক্রমে ভাষা হিসেবে কিন্তু বাংলা ভাষাটা ব্যবহার হবে। আর এই বাংলা ভাষাটা যদি জাতিসংঘের 7ম দাপ্তরিক ভাষা হিসেবে আমরা অন্তর্ভুক্ত করাতে পারি, এর সুফল কিন্তু জাতি সারা জীবন পাবে। কারণ আপনি যখনই দাপ্তরিক ভাষা হিসেবে আসবে সেখানে অনেক ধরনের ক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রমেই কিন্তু বাংলাদেশিরা অনেক সুফল পাবে। আমার মনে হয় যে এখন প্রয়োজন এসছে, এটা আসলে বাংলাদেশের আমি মনে করি প্রতিটি জনগণের দাবি যে আজ জাতিসংঘের সাধারণ পরিষদে এবং নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে দাপ্তরিক কার্যক্রমে বাংলা ভাষাকে ব্যবহার হোক। এই বিষয়টার জন্য বাস্তবায়নের জন্যই সরকারকে আসলে নোটিশটা আমি গত 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে দিয়েছি এবং এই সাথে সরকারকে বলেছি যে সরকারের পক্ষ থেকে যদি আমরা কোনো প্রকারের পদক্ষেপ না দেখি, সরকার যদি এরপরেও কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ না করে তাহলে প্রয়োজনে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে এবং সেক্ষেত্রে রিট দায়ের করব যে একটি উপযুক্ত নির্দেশনা আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রদান করে। তো আমি প্রত্যাশা করব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটি নতুন বাংলাদেশের চেতনা নিয়ে, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে নতুন বাংলাদেশের যে কনসেপ্ট বা ধারণা, সেই ধারণার সাথে আমাদের রাষ্ট্রীয় ভাষা যে এতদিন উপেক্ষিত ছিল সেইটাকেও সমন্বয় সাধন করে রাষ্ট্রীয় ভাষাকে বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষাটাকে, শুদ্ধ বাংলাকে ছড়িয়ে দিতে হবে। এটার ভাষা নীতিমালা তৈরি করতে হবে এবং এই ভাষাটি যেন সঠিক প্রয়োগ হয় সেটি নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের আন্তর্জাতিক ভাবেও জাতিসংঘের
কার্যক্রমের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তির জোর কার্যক্রমটা আসলে শুরু করতে হবে। এবং আমি মনে করি যে এই কার্যক্রমটি বর্তমান সরকার সূচনা করতেই পারে আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলে তার কাছে এই দাবিটি উত্থাপনের মাধ্যমে। আমি এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, তার কাছে অনুরোধ করব যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরে আসলে তার কাছে যেন এই বিষয়টি জোর দাবি জানানো হয় এবং একই সাথে এটি অন্তর্ভুক্তকালীন যে ফিসের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি গণমাধ্যমে, সেই ফিটি আসলে কিভাবে বাদ দেওয়া যায় সেই বিষয়টিও তার সাথে আলোচনা করা যেতে পারে এবং এটি নিয়ে বাংলাদেশ কূটনৈতিকভাবে মহলে যদি মানে কার্যক্রম পরিচালনা করে, আমরা নিশ্চিত যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। ধন্যবাদ জনাব খন্দকার শাহরিয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে কথা বলবার জন্য এবং একটি চমৎকার তথ্যমূলক বিশ্লেষণধর্মী আলোচনা আমাদের সামনে তুলে ধরবার জন্য। জনসাধারণের জন্য সেটি নিঃসন্দেহে অনেক তথ্যবহুল হবে। আমাদের যারা দর্শক আছেন ওনাদের জন্য একটি তথ্যবহুল আলোচনা হিসেবে এটি প্রতিমন হবে বলে আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এভাবেই। এবং অনুষ্ঠানটি শেষ করার আগে আমি সবশেষে আবারও এই ভাষার মাসে আমাদের বীর ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।